কথাটা কি আদৌ সে মজার ছলে বলেছে? না তো। এই মেয়েটাকে সে যে শুরু থেকেই খুব পছন্দ করে। অনুভারা প্রথমে যেই বাসায় ভাড়া থাকতো সেই একই বাসাতেই পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকতো নাহিয়ান আর তার পরিবার। তার মা ছিল খুব মিশুক একজন মানুষ। সুপিয়ার সঙ্গেও অল্প সময়ের মধ্যেই করে নিয়েছিল ভাব, যার কারণে একজন আরেকজনের ফ্ল্যাটে আসা যাওয়া লেগেই থাকতো প্রায়শই। যেখান থেকেই নাহিয়ানের সঙ্গে অনুভার পরিচয়। নাহিয়ান সবসময় কথা বলতে চাইলেও অনুভা ভদ্রতার সূচক দু একটা কথা বলে এড়িয়ে চলতে তাকে। গল্পের ছলে সুফিয়ার থেকে তাদের পরিবারের বর্তমান দুরবস্থার কথা হয়তো জানতে পারেন নাহিয়ানের মা কুলসুম বেগম। একটা দুর্ঘটনায় অর্ধেকটা শরীর প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে যান কামরুল হাসান। তার মধ্যেই হঠাৎ করে বাদিয়ে ফেলেন ক্যান্সারের মতো একটি মারাত্মক ব্যাধি। অনুবাদের পরিবার যেন পড়ে যায় এক অথৈ সাগরে। তাদের সঙ্গে এমন কেন ঘটল তা নাহিয়ানের অজানা। মায়ের নিকট থেকে যতটা শুনেছে ততটুকুতেই বুঝতে পেরেছে পরিবারটা ভালো নেই। শ্বশুরের এমন অবস্থায় শ্বশুরবাড়ির সকল দায়িত্ব তন্ময় নিতে চাইলেও কামরুল হাসান মেয়ে জামাইয়ের সাহায্য নিতে নারাজ ছিলেন। অনুভব ছিল বাবার সঙ্গে একমত। তখন বাবা মায়ের দায়িত্ব এসে পড়ে তার ওপর। তারপর শুরু হলো অনুভার চাকরি খোঁজাখুঁজি, কিন্তু ভালো কোনো চাকরি যেন খুঁজে পাচ্ছিল না সে। ততদিনে অনার্সটাও কমপ্লিট হয়নি তার। অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিল। একসময় তন্ময় নিজেই পরিচিত একজনের সঙ্গে যোগাযোগ করে একটা এনজিওতে চাকরি পাইয়ে দেয় শালিকাকে। যা বেতন পেত তা দিয়ে কোনোমতে বাবার চিকিৎসা সহ সংসারের সকল দায়িত্ব এবং নিজের লেখাপড়াটাও চালিয়ে নিতে লাগলো অনুভা। তার মাসাটেক পরেই তো তন্ময়ের সঙ্গে ঘটে গেল সেই নির্মম দুর্ঘটনা। তখন সবে ফাইনাল পরীক্ষা দিয়েছে অনুভা। দুলাভাইয়ের মৃত্যুর পর বোন আর বোনের সন্তানের দায়িত্ব এসে পড়ে মেয়েটার ওপর। কি করবে? দিক বেদিক ভুলে বসে অনুভা এক কথায় হয়ে ওঠে দিশেহারা। এনজিও থেকে যা বেতন পায় তা দিয়ে এতগুলো মানুষের ভরণ পোষণ সহ বাদবাকি খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে। মাস্টার্সে ভর্তি হয়েও লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছাটাকে যেন তখনই মাটি চাপা দিয়ে দিতে হয় মেয়েটার। পরিবারের একমাত্র ঢাল ভরসা যে সেই একটু একটু করে বিসিএসের জন্য যা প্রস্তুতি নিয়েছিল তাও ভুলে বসেছিল ততদিনে। এত এত ঝোট ঝামেলায় আদৌ কি সব দিকটা রক্ষা করা সম্ভব? সুপিয়ার অবস্থাও তখন খারাপ হয়ে যায়। একদিকে বিধবা মেয়ে আর নাতির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, তার সঙ্গে অসুস্থ স্বামী তো আছেই। আরেকদিকে ছোট মেয়ের জন্য চিন্তা, কি করে সব দিক সামলাল দিবে মেয়েটা। চিন্তায় চিন্তায় শরীরে বাঁধিয়ে ফেলেন বিভিন্ন ব্যাধি। কুলসুম বেগম তখন বেশিরভাগ সময় পড়ে থাকতেন সুপিয়ার কাছে। বিভিন্নভাবে ভরসা দিতেন ওনাকে, বোঝাতেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। প্রায়শই স্বামী এবং ছেলের সামনে সব নিয়ে আফসোস করতেন কুলসুম। সেখান থেকে অনুবাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয় নাহিয়ান। মেয়েটাকে তার শুরু থেকেই ভালো লাগতো, যেন তেন নয়, বরং মারাত্মক ভালো লাগতো। মাঝে মধ্যে ইচ্ছে করে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতো তাকে এক পলক দেখার জন্য। যখন তার এই দুরবস্থার কথা জানতে পারে তখনই বাড়িয়ে দেয় সাহায্যের হাত। অফিসে তখন নতুন কর্মচারীর খোঁজে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে অনুভাকে ইন্টারভিউয়ের জন্য অফিসে নিয়ে আসে নাহিয়ান। যদিও নিজ যোগ্যতার মাধ্যমে চাকরিটা পেয়েছিল অনুভা। বিকেলের দিকে ভার্সিটি থেকে বাড়ি ফিরল শ্রাবণ। নিজ কক্ষে প্রবেশ করতেই খানিক অবাক হলো। সৌহার্দ্য বসে আছে তার বিছানায়। দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে তার জন্যই অপেক্ষা করছিল সে। কয়েক সেকেন্ডে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থেকে আলমারির কাছে চলে গেল শ্রাবণ। নিজের পোশাক বের করে তারপর প্রবেশ করলো বাথরুমে। বেশ সময় নিয়ে পোশাক বদলে বেরিয়ে আসতেই পুনরায় মুখোমুখি হলো ভাইয়ের। সৌহার্দ্য কটাক্ষ করে বড় ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, তোমার পোশাক বদলাতে মেয়েদের মতো এত সময় লাগে কেন? কি বলতে এসেছিস সেটা বল। আমাকে ফাঁসিয়ে দিয়ে তুমি কি এটা কি করলে ভাইয়া? তুমি জানতে না প্রান্তির কথা? তাহলে বাবা মায়ের সামনে কাল কেন এসব বললে? তুই কেন তাদের কানে আমার বিয়ের কথা ঢুকিয়েছিলি? থতমত খেয়ে গেল সৌহার্দ্য। আমতা আমতা করে বলল, তোমার বিয়ে না হলে তো আমার বিয়ের কথা কেউ ভাববেই না। আর কতকাল বউ ছাড়া এভাবে এতিম হয়ে বসে থাকবো বলো তো? হ্যাঁ, বড় ভাইয়ের সামনে এসব বলতে লজ্জা করে না? না করে না। তোর উচিত ছিল সমস্যাটা এসে আমাকে জানানো, তাহলে আমি সমাধান করে দিতাম। কিন্তু তুই না, তুই বাবা মায়ের কান ভাঙিয়েছিস। এবার নিজেটা নিজে গিয়ে বুঝ গিয়ে যা। বাবা মায়ের সামনে ভালো সাজা, আরও ভালো সেজে এবার বিয়েটাও করে নাও। সে যাই হোক, মা সকাল থেকে আমার পেছনে পড়ে আছি। বারবার বলছে চল তোর রবি খালার বাড়িতে, একবার মেয়েটাকে দেখ তো। তো দেখে আয়। কেন দেখবো? আমি কি বেইমান নাকি? তাছাড়া প্রান্তি জানলে আমার নামে মামলা করে দিবি। সন্দেহ নিয়ে ভাইয়ের মুখশ্রীর পানে তাকালো শ্রাবণ। শুধালো, মামলা করবে কেন?
ওর সঙ্গে আজে বাজে কিছু করেছিস নাকি? ছোট ভাইকে এসব জিজ্ঞেস করতে লজ্জা করে না তোমার? ও তার মানে কিছু করছিস? দাঁড়া, মারে গিয়ে বলতেছি। আতকে উঠল সৌহার্দ্য, বাধা দিয়ে বলল, আরে কিচ্ছু করিনি, আমার কি মাথা নষ্ট নাকি? তাহলে ঠিক আছে, এবার ঘর থেকে বেরো, আমি রেস্ট করব। সন্ধ্যায় বেরোতে হবে। কোথায় যাবি? তোকে বলবো কেন? সে না বলো, কিন্তু আমার সমস্যার সমাধান তো করে দাও। পারবো না। বলেই ঘর থেকে সৌহার্দ্যকে টেনে বের করে দিয়ে দরজা আটকে দিল শ্রাবণ। অফিস আওয়ার শেষ হতেই ব্যাগ হাতে বের হয়ে যাবে অনুভা। তখনই তার পথ আটকে দাঁড়ায় তানিম। একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, ফাইলটা রাখুন, ইম্পর্টেন্ট ফাইল। আশা করি সেদিনের ভুলটা এবার আর হবে না। যদি হয় তাহলে কিন্তু চাকরিটা আর থাকবে না বলে দিলাম। ফাইলটা হাতে তুলে নিল অনুভা। শানিত কণ্ঠে বলল, হবে না স্যার, এবার আর কোনো ভুল হবে না। আচ্ছা যান তাহলে, ড্রাইভারকে আমি বলে দিয়েছি বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে আসবে। বললাম তো স্যার, আমার বাড়ি বেশি দূরে নয়, আমি একাই যেতে পারবো। আল্লাহ হাফিজ। বিদায় নিয়ে দ্রুত পা চালিয়ে চলে গেল অনুভা। তার যাওয়ার পানে তাকিয়ে চোখ মুখ কুঁচকে নিল তানিম। বিরক্তির সহিত বলে উঠল, ভাব বেশি। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনে ফরদ হাতে সাপ্তাহিক কাঁচা বাজার করতে বেরিয়ে পড়ে অনুভা। আজও তার ব্যতিক্রম ঘটল না। সকাল সকাল বাজারের ব্যাগ হাতে চলে এসেছে বাজারে। বাবার এমন করুণ অবস্থা হওয়ার পর থেকে এই কাজটাও নিজেকেই করতে হয় তার। শুরু দিকে বাড়ির কেয়ারটেকারকে দিয়ে কাজটা করালেও লোকটার বাজার মোটেও পছন্দ হতো না সুফিয়ার। ওনার মতে লোকটা বাজারের অর্ধেক টাকা মেরে দিয়ে পচা শাকসবজি কিনে নিয়ে আসে। তাই বাধ্য হয়ে অনুভাকেই বাজার করতে হয়। বাজারের ফর্দ মিলিয়ে মিলিয়ে কাঁচা বাজার করা শেষ হতেই দু হাতে ব্যাগ নিয়ে বের হতে লাগলো বাজার থেকে। এবার গন্তব্য মুদির দোকানে। হুট করে কেউ এসে একটা ব্যাগ ছিনিয়ে নিল তার হাত থেকে। আতকে উঠল অনুভা। ভয়াত দৃষ্টিতে আগন্তুকের পানে তাকাতেই সাহস্যে মলিন হয়ে গেল ভয়। সামান্য আশ্চর্য হলো। অষ্টদয়ের কার্নিশ বর্ধিত হলো, শুধালো, তুমি? দ্বিতীয় ব্যাগটিও নিজের হাতে নিয়ে নিল শ্রাবণ। চোখে মুখে তার গাম্ভীর্য। বুক টান টান করে আগে আগে হাঁটতে হাঁটতে বলল, তোমার শরীরে তো দেখছি অনেক শক্তি, তা কি খেয়ে এত শক্তিশালী হয়ে উঠলে নোভা? তুমি এখানে কেন? বাজারে মানুষ কেন আসে? অফকোর্স বাজার করতে এসেছি। তোমার বাড়ির এলাকায় কি বাজার নেই? এত দূর বাজার করতে এসেছো? বাজারটা কি তোমার ব্যক্তিগত সম্পদ নাকি যে বাড়ির এলাকা না হলে আসতেই পারবো না? এমনটা কখন বললাম? ব্যাগ দুটো দাও। এমনভাবে বলছো যেন তোমার ব্যাগ নিয়ে আমি দৌড় দিয়ে পালাবো। নীরব হয়ে গেল অনুভা। গাম্ভীর্যের মধ্যে শ্রাবণের মুখশ্রীতে ফুটে উঠল এক ফালি হাসি। মিহিস্বরে বলল, মেয়ে মানুষের হাত থাকবে নরম তুলতুলে, যখন ছুঁয়ে দিব তখনই কোমলতায় ছেয়ে যাবে শরীর আর মন। তাই আমি চাই না এসব ভারী কাজকর্মে তোমার হাত পাথরের ন্যায় শক্ত হোক। এমন করে বলছো যেন সব সময় তুমি এই কাজটা করে দাও। রোজ শুক্রবারই তো আমি বাজার করি। পথিমধ্যে থমকে দাঁড়ালো শ্রাবণ। সন্দেহভাজন কণ্ঠে প্রশ্ন করল, ব্যাগগুলো কি তুমিও বহন করো? ভরকে গেল অনুভা। মনে করার চেষ্টা করলো কিছু। মস্তিষ্কে বেশি চাপও প্রয়োগ করতে হলো না তার। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল প্রত্যেক শুক্রবার নিজে বাজার করলেও তাকে ব্যাগ বহন করতে হয় না। বাজার শেষে আগ বাড়িয়ে কোত্থেকে যেন কোনো না কোনো লোক চলে আসে ব্যাগ বহন করার জন্য। অনুভা বাধা দিলেও তারা তার বাধা মানতে নারাজ। পারিশ্রমিক দিতে চাইলেও তা না নিয়েই চলে যেত তারা। ঘটনাটা নিয়ে অতটা মাথা না ঘামালেও মনের গহীনে এখন ঠিক প্রশ্ন জাগলো, এই খবর শ্রাবণ জানলো কী করে? পূর্বের ন্যায় আবারও সামনের দিকে হাঁটা ধরল শ্রাবণ। তার পিছু পিছু অনুভব হাঁটছে। বাজার পেরিয়ে রাস্তায় আসতেই দেখা মিলল শ্রাবণের কালো গাড়িটার। গাড়িটা এখন সম্পূর্ণভাবে অনুভার পরিচিত। সেদিন রাতেই তো এ গাড়িতে করেই তাকে পৌঁছে দিয়েছিল শ্রাবণ। গাড়ির ডিকিতে বাজারের ব্যাগগুলো রেখে অনুভার সামনে এসে দাঁড়ালো শ্রাবণ। হাত বাড়িয়ে বলল, বাজারের ফর্দটা দাও তো। বিস্মিত স্বরে অনুভা শুধালো, তা দিয়ে তুমি কি করবে? তুমি যা করছিলে তাই করব। বেশি কথা আমার পছন্দ নয়, তা তো জানোই। এবার লিস্টটা দাও। শ্রাবণের স্বভাব সম্পর্কিত ভালো ধারণাই আছে অনুভার। এর সঙ্গে এটাও জানে ছেলেটা বড্ড ঘাড়তেরা। কথা না বাড়িয়ে বাড়ানো হাতখানায় ফর্দটা তুলে দিল। গাড়ির সামনে দাঁড় খুলে অনুভার পানে গাঢ় দৃষ্টি রেখে শ্রাবণ বলে উঠল, লেখাপড়া ছাড়া অন্য কোনো প্রশ্ন আমার মোটেও পছন্দ না। আমার পছন্দের কাজ করা মানুষও আমার পছন্দ না। নাও এবার গাড়িতে উঠে বসো, আমি আসছি। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস পরিত্যাগ করে গাড়িতে উঠে বসলো অনুভা। সে যে এ নিয়েও হাজারটা প্রশ্ন করবে তা খুব ভালো করেই জানে শ্রাবণ। তাই আগে আগে এতগুলো লেকচার দিয়ে কায়দা করে মেয়েটাকে দমিয়ে রাখলো। দরজা লক করে সত্তর পায়ে চলে গেল কোথাও।
বিমূঢ় দৃষ্টি মেলে উদাস ভঙ্গিতে বসে আছে অনুভা। কয়েক মিনিট পার হতেই গাড়ির ভেতর প্রবেশ করলো শ্রাবণ। হাতে বেশ বড়সড় একটা পলিথিন ব্যাগ। ব্যাগটা অনুভার কোলে দিয়ে গাড়ি স্টার্ট দিল। অনুভা মিনমিন স্বরে জিজ্ঞেস করলো, মোট কত হয়েছে? ড্রাইভ করতে করতেই পাল্টা প্রশ্ন এলো, কি কত হয়েছে? এগুলোর মোট দাম কত? প্রতি উত্তর করল না শ্রাবণ। তার নিরুত্তর দেখে অনুভা ফের বলল, না বলে টাকাটা দিব কি করে বলো তো? কেমন এক দৃষ্টিতে চাইল শ্রাবণ। তার এমন চাহনির সঙ্গে পূর্ব পরিচিত নয় অনুভা, তবে ধের বুঝতে পারছে ছেলেটা যে চরম বিরক্ত হয়েছে এমন প্রশ্নে। কিন্তু কারো বিরক্তির ধার ধারল না অনুভা। কণ্ঠে গাম্ভীর্য এঁটে বলল, কি হলো বলছো না কেন? এমন করছো কেন? তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমি মরে যাচ্ছি? এই টাকা না পেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সেম কোশ্চেন তো আমিও করতে পারি, তাই না? সশব্দে ভারী নিঃশ্বাস ত্যাগ করলো শ্রাবণ। প্রসঙ্গ বদলে বলল, অর্থিক কাপুর কি অবস্থা? মোটামুটি ভালো। তন্ময় ভাই মারা গেছে, এটাই চরম সত্যি এবং বাস্তব। এভাবে তো চলতে পারে না। নিজের ছেলেটার প্রতি অন্তত ওনার দায়িত্ববোধ এবং ভালোবাসা থাকা উচিত। বোন হিসেবে নিজের বোনের পাশে দাঁড়ানো তোমার কর্তব্য। সন্তান হিসেবে বাবা মায়ের দায়িত্ব পালন করাও তোমার কর্তব্য। তাই বলে একা একটা মেয়ের পক্ষে সব দিক সামলানো কি সম্ভব? নিজের দিকে একবার তাকিয়েছো? ভেবেছো নিজের কথা? চোখের দৃষ্টি নত হলো অনুভার। কোনো উত্তর নেই তার কাছে। আর চোখে তাকে দেখে নিল শ্রাবণ। পুনরায় বলল, চোখের সামনে প্রিয় মানুষকে হারাতে দেখার যন্ত্রণা খুবই জঘন্য। উনি হয়তো এখনো মেনে নিতে পারেননি তন্ময় ভাইয়ের মৃত্যুটা। আর কয়েক মাস অতিক্রম হলে ওনার মৃত্যুটা 1 বছর পূর্ণ হয়ে যাবে। অথচ এখনো যদি আপু নিজেকে সামলে নিতে না পারে, তাহলে ওনার বড় কোনো ক্ষতি যে হয়ে যাবে না তার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? তাছাড়া বাচ্চাটারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? জন্মের পর বাবা হারিয়েছে, এরপর মা হারালে। আমার আর কি করার আছে? এই ট্রমা থেকে বের করে আনার জন্য কম চেষ্টা তো আর করছি না আমি। সবসময় ঘরের এক কোণেই পড়ে থাকে। মাঝে মধ্যে কাউকে না বলে কয়েই চলে যায় দুলাভাইয়ের কবরের কাছে। ওনাকে ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। এমনি চলতে থাকলে পাগল হতে আর বেশি সময় লাগবে না। চকচকে দৃষ্টিতে শ্রাবণের পানে তাকালো অনুভা। এই কথাটা তো একবারও তার মাথায় আসেনি। না আসাটাই স্বাভাবিক। ছোট্ট মাথায় সব দিক চিন্তা করতে গেলে এমনটাই তো হবে। বাড়ির পথে এসে থেমে গেল গাড়ি। অনুভা নেমে পড়ল। তার সাথে নামলো শ্রাবণও। ডিকি থেকে ব্যাগ দুটো নামিয়ে হাঁটা ধরলো সামনে। পিছু ডাকলো অনুভা। চমকায়িত কণ্ঠে শুধালো, এই তুমি কোথায় যাচ্ছ? ছোট মানুষ ভারী দুটি ব্যাগ নিয়ে গলি পার হয়ে সিঁড়ি ভেঙে ঘর পর্যন্ত যেতে পারবে না। পৌঁছে দিয়ে আসি। অনুভা বাধা দিয়ে বলল। তার প্রয়োজন নেই, আমি পারবো যেতে। বাধা মোটেও মানল না শ্রাবণ। তাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে যেতে বলল, চিন্তা নেই, এত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে আমি ঢুকছি না। ভ্রুদয় কুঞ্চিত হলো অনুভার। প্রতিমধ্যে ঠায় দাঁড়িয়ে রইল। ততক্ষণে অনেকটা পথ হেঁটে সামনে এগিয়ে গেছে শ্রাবণ। টনক নড়ল অনুভার। দৌড়ে গিয়ে পা মেলালো শ্রাবণের সঙ্গে। বিস্মিত স্বরে শুধালো, শ্বশুর? কে তোমার শ্বশুর? বিষয়া ভিভূতে চাহনি শ্রাবণের। বিরক্তিতে আড়ষ্ট হলো। মেয়েটা কি কিছু বোঝে না, নাকি বোঝেও না বোঝার ভান করে থাকে? কঠিন স্বরে উত্তর দিল, তোমার বাড়িওয়ালা? বাড়িওয়ালার তো কোনো মেয়েই নেই। তাহলে নিশ্চয়ই ছেলে আছে। তা অবশ্য আছে। বলেই চোখ বড় বড় করে তাকালো অনুভা। টনক নড়ে উঠল। কিছু একটা মস্তিষ্কে উকি দিতেই চিৎকার করে বলে উঠল, এই ছেলে আছে মানে? তুমি কি গো? আস্তাগফিরুল্লাহ, গে হলে কবে থেকে তুমি? বিস্ময়ে হতবাক বাগরুদ্ধ হয়ে গেল শ্রাবণ। ছি, কি বলে এই মেয়ে? কয়েক মুহূর্ত নীরব থেকে বলল, তোমার কথাবার্তা খুব বাজে হয়ে যাচ্ছে নভা। আমি একজন মুসলিম পুরুষ, গে হতে যাব কেন? না মানে তুমিই তো জিজ্ঞেস করলে ছেলে আছে কিনা। সেসব তোয়াক্কা করল না শ্রাবণ। অনুভার হাতে ব্যাগ দুটি ধরিয়ে দিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। তার আগে শাসিয়ে বলে গেল, এরপর আর যদি কখনো আমার সম্পর্কে বেফাস কথাবার্তা বলো, তাহলে তোমার ওই মুখ খুলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। চুপসে গেল অনুভা। পিছু ডেকে বলল, তুমি না বললে ঘর পর্যন্ত ব্যাগ দিয়ে আসবে? তুমি কি বাচ্চা নাকি? নিজের কাজ নিজে করতে শিখো। তুমিই তো বললে ছোট মানুষ। ভুল বলেছিলাম। ছোট মানুষের এসব আবল তাবল কথা বলতে পারে না। আল্লাহ হাফেজ। অনুভাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল শ্রাবণ। তার যাওয়ার পথে তাকিয়ে রইল অনুভা। ভুল জায়গায় কি ভুল কথা বলে ফেলল সে? হয়তো। কিন্তু শ্রাবণের কথা শুনে এই শব্দটাই তো তখন মাথায় এলো। অনুভা নিশ্চিত ওর জায়গায় অন্য কেউ থাকলে এই কথাটাই প্রথম বলতো। আর কিছু না ভেবে বাড়ির ভেতর প্রবেশ করলো সে। শুক্রবারে পারভিনা কাজে আসে না। অনুভব আসার জন্য কখনো জোরাজুরি করে না। ফ্রেশ হয়ে তাইমকে কোলে নিয়ে বোনের ঘরে পা বাড়ালো।
জানালা ভেদ করে দূর আকাশের পানে তাকিয়ে আছে অর্থিকা। ঠোঁট দুটো তার নড়ছে, আপন মনে বিড়বিড় করে যাচ্ছে এক ধ্যানে। কি যেন বলছে কাকে। অনুভা এগালো, বোনের বিপরীতমুখী হয়ে বসে পড়ল। তাইম এক হাতে অনুভার ওড়না টেনে ধরে অপর হাতে বুড়ো আঙ্গুল মুখে পুরে চুষছে। ঘরে যে আরও দুটো প্রাণ উপস্থিত হয়েছে তা যেন খেয়ালই করেনি অর্থিকা। বড় বোনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো অনুভা। মন খারাপের ভান করে তাকালো নাইমের পানে, তাকে বিছানায় শুইয়ে দিল সোজা করে। তারপর কিছুটা ঝুঁকলো তার ওপর, দুঃখে দুঃখে কণ্ঠে বলল, মা আদর করে না, কোলে নেয় না বলে আমার বাবাটার খুব মন খারাপ, তাই না? থাক, মন খারাপ করে আর কি করবে? মা তো তোমায় ভালোবাসে না? মা না ভালোবাসুক তাতে কি, আমি তো আছি, আমি তোমায় খুব ভালোবাসি। নড়ে চড়ে উঠল অর্থিকা, অদ্ভুত দৃষ্টিতে তাকালো ছোট বোনের পানে। তখনই তাইম খিলখিলিয়ে হাসছে, আদো আদো কণ্ঠে বলে উঠছে, মা মা মা। শব্দগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই ধক করে উঠল অর্থিকার হৃদয়খানা। বিলম্ব না করে কোলে তুলে নিল নিজ সন্তানকে, মুখের দিকে তাকিয়ে বলল, কি বললে? আরেকবার বলো। ড্যাব ড্যাব দৃষ্টিতে মায়ের মুখশ্রীতে তাকিয়ে রইল তাইম। মুখ দিয়ে পূর্বের ন্যায় বের হলো না কোনো শব্দ। অনুভা আফসোসের সুরে তুলে বলল, শেষে কিনা মাকে রেখে খালাকে মা বলে ডাকছে তার ছেলে। এবার কি হবে আপু? এটা তোর কাজ, তুই শিখিয়েছিস তাই না? মা ডাক শিখিয়েছি, কিন্তু আমাকে তো ডাকতে বলিনি। তাহলে তোকে দেখলে কেন মা মা করে? আমার কাছে এসে চুপ থাকে কেন? এটা নিজেকেই প্রশ্ন করো না। সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সারাক্ষণ একা একা বসে থাকিস। ওইদিকে বাচ্চাটা বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে, এদিকে তুই কি করলি? স্বার্থপরের মতো নিজের কথাই ভেবে গেলি। এখনো যাচ্ছিস? বাচ্চাটাকে ঠিক মতো কোলেও নিস না, খাওয়াস না পর্যন্ত। মাঝে মধ্যে কি হয় কে জানে, তখন যাও একটু কোলে তুলে নিস। আচ্ছা, এইভাবে বাচ্চা মানুষ করা যায় বলতো? বড় হয়ে যখন ও জানবে ওর মা ওকে অবহেলা করেছে, তখন কি প্রভাব পড়বে ওর উপর বল? তোকে আদৌ কি বসাতে পারবে মায়ের স্থানে? তখন আফসোস করতে হবে তোকে। এই সময়টা পুনরায় ফিরে পাওয়ার জন্য পাগল হতে হবে। বাবা মা তোকে যতটা আমি ভালোবাসি, ঠিক ততটাই ওকেও আমি ভালোবাসি। পেটে না ধরেও যেন মা হয়ে উঠেছি আমি। সারাদিন অফিসের কাছে ব্যস্ত থাকতে হয়, মা অসুস্থ, অসুস্থতা নিয়েই বাবার দেখভাল করতে হয়। বাইরের মানুষের কাছে সারাক্ষণ বাচ্চাটা থাকে, জানিস ওকে নিয়ে আমার কতটা চিন্তা হয়। একটু পর পর শুধু সময় দেখি আর ভাবি কখন অফিস আওয়ার শেষ হবে আর আমি বাড়ি আসব। বারবার মাথায় প্রশ্ন জাগে, টাইম কাটছে না তো? ওর খিদে পায়নি তো? অর্থিকার চোখ চিকচিক করছে অশ্রুতে, বুকের সঙ্গে মিশিয়ে নিল ছেলেকে। ভারী নিঃশ্বাস ত্যাগ করে দম ছাড়ল অনুভা, তার গলাটাও ধরে এসেছে। পুনরায় বলল, আবারও বলছি, সত্যটা মেনে নে আপু, মুভ অন কর। এভাবে কাঁদলে, নিজের অযত্ন করলে, বাবুর প্রতি অবহেলা করলে দুলাভাইয়ের আত্মাটা কষ্ট পাবে। তুই কি চাস দুলাভাই কষ্ট পাক? অন্তরাত্মা কেঁপে উঠল অর্থিকার, দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, ও কষ্ট পাক আমি তা চাই না। ও কেন কষ্ট পাবে? ও ভালো থাকুক, আমি শুধু অতটুকুই চাই। শুধু চাইলেই তো আর হবে না। আমি আর কাঁদবো না, বিশ্বাস কর, আমি আর একটুও কাঁদবো না। খুব আদর করব আমাদের ছেলেকে। বলেই হাউমাউ করে কেঁদে উঠল অর্থিকা। বোনের মাথায় হাত রাখলো অনুভা। দীর্ঘশ্বাস ফেলে তাইমকে অর্থিকার কাছে রেখে ত্যাগ করলো কক্ষ। মায়ের কাছে যে সন্তানের কোনো ক্ষতি হবে না তা নিশ্চিত সে। শুক্রবারে সুপ্রিয়ার ছুটি, এদিন নিজ হাতেই রান্না করে অনুভা, তাই সোজা চলে গেল রান্নাঘরে। অনেক বেলা করে বাড়ি ফিরল শ্রাবণ। রান্নাঘর থেকে পুরো ড্রয়িং রুমটাই স্পষ্ট দেখা যায়। দুপুরে রান্না করছে শান্তা। বড় ছেলেকে ঘরের দিকে যেতে দেখেই ডাকলেন তাকে। মায়ের ডাকে প্রতিমধ্যে দাঁড়িয়ে পড়ল শ্রাবণ, এগিয়ে এলো রান্নাঘরের কাছে, জিজ্ঞেস করলো, কি বলবে বলো? সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে শুনি? সকালের খাওয়া কি হয়েছে আদৌ? বাইরে খেয়ে নিয়েছি। কোথায় গিয়েছিলি? বাজারে। ছেলের কথায় হাতের খুন্তি নাড়াচড়া থেমে যায় শান্তার। বিস্ময় ভরা দৃষ্টি মেলে সুধান। তুই আর বাজার? কই, কখনো তো তোকে বাজারের ধারে কাছেও যেতে দেখলাম না। তাহলে আজ গেলি যে? গেলি যখন তাহলে একা গেলি কেন? তোর বাবা তো সকালেই গেল, তার সঙ্গেই যেতে পারতি। বাবার সঙ্গে তো ড্রাইভার ছিলই, আমার যাওয়ার কি প্রয়োজন তাহলে? তাছাড়া আগে যাইনি বলে যে এখনো যেতে পারবো না এমন তো কোনো কথা ছিল না। তা কোথায় তোর বাজার, দেখা দেখি। আনিনি। বাজারে গিয়ে মনে পড়লো বাবা তো অলরেডি বাজার করতে বেরিয়েই পড়েছে, তাহলে শুধু শুধু আমি বাজার করে আর কি করব?
সন্দেহভাজন দৃষ্টিতে ছেলেকে আগাগোড়া ফের পর্যবেক্ষণ করলেন শান্তা। দম ছেড়ে বললেন, ও আচ্ছা, ঘরে যা তবে। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে নিজ কক্ষের দিকে পা বাড়ালো শ্রাবণ। প্রভাতের কিরণ ধরণীতে আস্ফালিত হতেই সজাগ হয়ে উঠল জনজীবন। পল্লবী ভবনের সদস্যরা এসে উপস্থিত হয়েছে ডাইনিংয়ে। মুহূর্তেই সকল নিস্তব্ধতা ঘুচে শুরু হয়ে গেল গুনগুন আওয়াজ। বাচ্চারা খাবার সম্মুখে রেখে মেতে উঠেছে একে অপরের খোঁচাখুচি নামক দুষ্টুমিতে। রমণীরা খানিক বাদে বাদে হেসে উঠছে নিজেদের মধ্যকার কথার তালে তালে। টেবিলের কর্নারে একটি চেয়ারে বসে পাউরুটিতে জেল মাখতে ব্যস্ত তানিম। আশেপাশে বোম ব্লাস্ট হলেও যেন তাতে কিছু যায় আসে না তার। আজ 1 সপ্তাহ ধরে নিজের 3 সন্তানকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে এসেছে বড় বোন তিথি। তিথি এলেই বাড়ির পরিবেশটা একেবারেই বদলে যায়। গুমট ভাব কেটে শুরু হয় হইচই। তখনই সেখানে উপস্থিত হলেন গম্ভীর ধাঁচের লোক আজিজুল হক। ওনাকে দেখতেই থেমে গেল সব হট্টগোল। তৎক্ষণাৎ যে যার মতো হুঁশিয়ারি হয়ে উঠল। স্ত্রী আফসানার সিদ্ধ ডিম ভর্তি একটা প্লেট এনে স্বামীর সম্মুখে রাখলেন। খাওয়ায় মনোনিবেশ করলেন আজিজুল হক, আর চোখে তাকালেন পুত্রের পানে। দৃষ্টি আকর্ষণের জন্য খুব খুব করে 2বার কাশলেন। তারপরেই প্রশ্ন ছুড়লেন, ব্যবসা বাণিজ্য কেমন চলছে তোমার? মুখের রুটি শেষ করে পিতার মুখের পানে তাকায় তানিম। স্পষ্ট বাক্যে উত্তর দেয়, চলছে ভালোই। চিন্ত হন আজিজুল হক। খাওয়ায় মনোনিবেশ করেন। নিজের খাওয়া শেষ করে উঠে পড়ে তানিম। বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। গাড়ি নিয়ে আগেই বাইরে দাঁড়িয়েছিল নাহিয়ান। তানিমই তাকে আসতে বলে দিয়েছিল। কি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি তার জন্য। মাঝপথে থেমে যেতেই থেমে গেল গাড়ি। ল্যাপটপ আর একটা ফাইল হাতে নেমে গেল নাহিয়ান। তারপর আবারও চলতে শুরু করলো গাড়িটা। মিনিট 15 বাদে এসে থামলো অফিসের সামনে। কম্পিউটারের সামনে বসে দ্রুত হাতে টাইপিং করছে অনুভা। তখনই ভেতরে প্রবেশ করলো তানিম। কেউ তাকে সালাম জানালো, আবার কেউ বলল গুড মর্নিং স্যার। সকলের জবাব নিয়েই করিডোর দিয়ে হেঁটে নিজ ক্যাবিনে চলে গেল সে। যাওয়ার আগে পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গেল অনুভার পানে। নতুন নতুন যখন মেয়েটা জয়েন করেছিল তখন তাকে বিশেষ একটা খেয়াল করেনি তানিম। 2-1বার নজরে পড়লেও ঠিক অন্যান্য কর্মচারীর দৃষ্টিতে দেখে এসেছিলেন তাকে। কিন্তু হুট করেই ঘটে গেল এক অঘটন। তখন সবে অফিসের ভেতর পা রেখেছে তানিম। করিডোর দিয়ে হেঁটে নিজের ক্যাবিনের দিকে পা বাড়াতেই বিদঘুটে শব্দ শুনে থেমে যায় পথিমধ্যে। পিছু ফিরেই দেখতে পায় ফাঁকা চেয়ার টেনে একটা মেয়ে বসেছে সবে। মূলত চেয়ারটা টানার ফলেই ঘর্ষণের শব্দ হয়েছে। ফাঁকা চেয়ারটা শুরুতেই তার নজরে আটকে ছিল। ভেবেছিল হয়তো টেবিলের কর্মচারী ছুটিতে আছে, তাই এত মাথা ঘামায়নি তানিম। কিন্তু তৎক্ষণাৎ পুরো ব্যাপারটা পরিষ্কার হলো তার সম্মুখে। তড়াক করে মেজাজ খারাপ হলো তানিমের। এসব অনিয়ম ছেলেটা মোটেও পছন্দ নয়। অফিসের ম্যানেজার থেকে শুরু করে দারোয়ান সহ প্রত্যেক কর্মচারী এ বিষয়ে অবগত। তাই কেউ কখনো ভুলক্রমেও দেরি করে আসে না। অফিসের সময়টা সর্বদা সতর্কিত থাকে সকলে। এগিয়ে আসে তানিম, এক হাত পকেটে গুজে আরেক হাত টেবিলের ওপর রেখে শুধায়, কয়টা বাজে? চেয়ার ছেড়ে দ্রুত পদে উঠে দাঁড়ায় অনুভা। প্রশ্নের আসল অর্থটা সহজেই বোধগম্য হয় তার। মিনমিন স্বরে বলে, আজ একটু দেরি হয়ে গেছে স্যার। অফিস টাইম শুরু হয় 8:30টায়। আপনি এসেছেন 9:40-এ, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট লেট হয়েছে আপনার। অথচ আপনি একটু বলছেন। শেষের কথাটা একটু ধমকে সুরেই বলে উঠল। ভয়ে গলা শুকিয়ে এলো অনুভার। স্বভাবসুলভভাবে সে ভীতু মেয়ে না হলেও চাকরিতে প্রবেশ করতেই যেন সারাক্ষণ তাকে ভয়ে ততষ্ট করতে হয়। যদি কোনো ভুলের কারণে চাকরিটা চলে যায় কি হবে তখন? পরিবারকে যে রাস্তায় নামতে হবে, সারাক্ষণ মাথায় ঘুরঘুর করে এসব দুশ্চিন্তা। বাকি কর্মচারীরা নিজের কাজে ব্যস্ত। এমন ভাব যেন আশেপাশে কিছুই হচ্ছে না, কিংবা হলেও তারা টের পাচ্ছে না। হয়তো ভয়ে। অনুভা খেয়াল করে দেখেছে এই লোকটার ভয়ে সকলে ততষ্ট। এর কারণটাও অবশ্য একসময় টের পেয়ে গিয়েছিল অনুভা। কোনো উত্তর না পেয়ে রাগটা মাথাচাড়া দিয়ে উঠল তানিমের। প্রশ্ন করল, বেতনের সময় 1 টাকাও তো কম নেবেন না, তাহলে কাজের বেলায় এত শত খামখেয়ালিপনা কেন? এবারও নীরব অনুভা। প্রতি উত্তর করতে ইচ্ছে হচ্ছে না। অজান্তেই ভুল একটা হয়ে গেছে, তার ওপর যদি ভুলে কিছু বলে ফেলে তখন কি চাকরিটা আদৌ থাকবে? তার এই নিরুত্তরপনা দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল তানিমের। যদিও ছেলেটার ধৈর্য এমনিতেই খুব কম, কথায় কথায় রাগ ঝেড়ে ফেলা তার অভ্যাস। বিপরীত মানুষটার পরিস্থিতি কিছুতেই বুঝতে চায় না বা চেষ্টাও করে না। এবারও তাই হলো। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, লেট কেন হলো তার এক্সপ্লেইন দিন ফার্স্ট। সাহস সঞ্চয় করে কয়েক সেকেন্ড মৌন রইল অনুভা। কণ্ঠে নমনীয়তা এনে উত্তর দিল,
বাবা অসুস্থ হয়ে পড়েছে, হুট করে বমি হচ্ছিল, খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আসতে হয়েছে, তাই দেরি হয়ে গিয়েছে। ভ্রুযুগল পরিপূর্ণ কুঁচকে গেল তানিমের, সাথে বেশ কয়েকটা সরু ভাঁজ পড়ল ললাটে। কণ্ঠে বিস্ময় নিয়ে শুধালো। আপনি বিবাহিত? দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো অনুভা। পুরো চোখে মুখে বিস্ময় ছাপিয়ে গেল তানিমের, শুধালো। তাহলে বাবু এলো কোত্থেকে? বিয়ের আগেই কি? এতটুকু বলেই থেমে গেল তানিম। তার শেষ না হওয়া খারাপ ইঙ্গিতপূর্ণ কথাটি বুঝতেও বেশি সময় লাগলো না অনুভার। নতমস্তক উঠিয়ে কঠোর দৃষ্টিতে তাকালো তানিমের পানে। এমন নারীর দৃষ্টিতে মুহূর্তেই ভরকে গেল তানিম। মেয়েটার দৃষ্টিতে দেখতে পেল সমাহীন রাগ। অনুভা কঠিন স্বরে উত্তর দিল। আমার বোনের বাচ্চা, বাবা মা বোন সবাই অসুস্থ, তাই আমার উপরেই ওর দায়িত্ব। দেরি হওয়ার জন্য দুঃখিত স্যার, পরবর্তীতে আর কখনো এমনটা হবে না। এক নাগারে কথাগুলো বলে থামলো অনুভা। এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল একটাই, যাতে দ্বিতীয়বার তাকে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। সেদিন আর কিছুই বলতে পারল না তানিম। ওই যে তেজশ্রী চাহনি তার কণ্ঠনালী থেকে বাক্যগুলো কেড়ে নিয়ে তাকে করে দিল নির্বাক। হাতের ইশারায় বসতে বলে সেই ব্যাপারটাকে সেখানেই সমাপ্ত করে নিজের কেবিনে গিয়ে বসে পড়ে তানিম। তারপর থেকে না চাইতেও মেয়েটা বারবার তার নজরে পড়ে। তানিম খেয়াল করে মেয়েটি কাজের ধরন খুব ভালো, কোনো প্রজেক্ট দিলে খুব গুছিয়ে তা শেষ করে। মাঝে মাঝে ভুলও অবশ্য করতো। এই যেমন নতুন কোনো ফাইল দিলে দেখা যেত অফিসে ফেলে রেখে চলে গেছে, নয়তো কখনো কখনো বাড়িতে ফেলে রেখে চলে এসেছে অফিসে। এসব কারণে মেয়েটার প্রতি অনেক ক্ষোভও ছিল তার। কাজের প্রতি অভিজ্ঞ বলে শুধু বের করে দিতে পারছিল না অফিস থেকে। তার পাশাপাশি প্রতিবারই ওর পক্ষে নাহিয়ানের অজস্র সাপাই গাওয়া। নাহিয়ান ছেলেটা খুব ভালো, একেবারে তানিমের মনের মতো। প্রথম অফিসের পিএ হিসেবে তাকে সীমাবদ্ধ রাখলেও একসময় বানিয়ে নেয় অ্যাসিস্ট্যান্ট। ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ কাজসহ বিভিন্ন পরামর্শ তার কাছ থেকেই নেয় তানিম। তার সঙ্গ থাকতে থাকতে নাহিয়ানও যেন স্যারের বলার আগে অনেক কিছুই বুঝে যায়। অনুভার সেদিনের অপরাধটা ছিল মারাত্মক। সেই মিটিংয়ের জন্য অনেকটা অপেক্ষা করতে হয়েছিল তানিমকে। প্রজেক্টের কাজ যদিও আগে শেষ হয়েছিল, তবুও সে অনুভবকে ফাইলটা চেক করার জন্যই মূলত দিয়েছিল, যাতে কোনো ভুল না থাকে। মেয়েটা ভুল ধরতে খুব এক্সপার্ট, কিন্তু সেদিনই সে আসলো না। ক্লায়েন্টরা 3টে পর্যন্ত অপেক্ষা করে তাদের প্রতি ক্ষোভ নিয়ে চলে যায় অফিস থেকে। সেই রাগটা যেন কিছুটাই কন্ট্রোল করতে পারছিল না তানিম। ইচ্ছে করছিল মেয়েটাকে সামনে পেলেই যা তা শুনিয়ে দিতে। দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ার টেনে বসলো তানিম। পুরনো কথাগুলো ভাবলেই তার হাসি পায়। কেন জানি এখন আর অনুভা নামক মেয়েটির ওপর কোনো রাগই করতে পারে না সে। মেয়েটার জন্য ভেতরে অনুভূত হয় মায়া। সেদিন হয়তো রাগের মাথায় কাছ থেকেও তাড়িয়ে দিত অনুভাকে, কিন্তু নাহিয়ান এসে আটকায় তাকে। যতটুকু সম্ভব অনুভার পরিস্থিতি সম্পর্কে জানায়। তখনই মেয়েটির জন্য করুণা হয় তানিমের। সেদিন পুরোটা সময় ভেবে দেখে মেয়েটার অবস্থা। প্রায়শই সিসিটিভিতে মনোযোগ সহকারে দেখে মেয়েটাকে, তবে ইচ্ছাকৃত নয় বরং অনিচ্ছাকৃত। নিজের এমন কাজে কখনো সখনো অবাকও হয়। আজও ব্যতিক্রম ঘটল না। এক ধ্যানে তাকিয়ে আছে স্ক্রিনে, শুধু দেখে যাচ্ছে অনুভাকে। তবে অনিচ্ছাকৃত নয়, আজ ইচ্ছাকৃতভাবেই সে দেখছে। বাহ্যিকভাবে কেউ দেখে বলতেই পারবে না এই মেয়েটির জীবনে এত শত কষ্টে ভরা। আচমকা ঠোঁটের কার্নিশে এক চিলতে হাসি ফুটে উঠল তানিমের। হুট করেই তার মনে হলো মেয়েটি সুন্দর। বাস্তবিক অর্থে এই সুন্দর মেয়েটিকে তার ভালো লেগেছে। যে সে ভালো নয়, বরং অন্যরকম ভালো। আবার এও বেশ ভালো করেই বুঝতে পারছে নাহিয়ানের সঙ্গে অনুভা নামক মেয়েটির চলাফেরা, কথা বলা আর সহ্য হয় না। রাগ হয়, চরম রাগ। আজ 3য় এবং 4র্থ বর্ষ মিলিয়ে মোট 2টো ক্লাস ছিল শ্রাবণের। ক্লাস শেষে নিজের টিচার্স রুমের এতক্ষণ বসেছিল সে। দরজার কাছে আসতেই দেখতে পেল একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে কথা বলছে পিয়ন। মেয়েটার মুখখানা দেখতেই পরিচিত ঠেকলো তার নিকট, কিন্তু নামটা আপাতত মনে পড়ছে না। এখানে হচ্ছেটা কি তা বোঝার জন্য সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। মেয়েটি অনুরোধের সুরে বলছে, স্যারের সঙ্গে আমার কথা আছে। বলছি তো, কথা বলেই চলে যাব। পিয়ন লোকটাও নাছরবান্দা, কিছুতেই মেয়েটাকে ভেতরে ঢুকতে দেবে না। কর্কশ কণ্ঠে বললেন, স্যার এখন বাহির হইবেন, তাই কথা কওয়া যাইব না। বেশি বাড়াবাড়ি করলে নালিশ করমু গিয়া। আপনি স্যারকে একবার বলে তো দেখুন। কি বলুম? দেখা করার লাইগা অনুমতির পত্র আছে, কই দেখান নাগে। স্বামীরা অবাক হলো। স্যারের সঙ্গে দেখা করতে আবার অনুমতিপত্র লাগে? হ্যাঁ, প্রথম যে কথা বলল তখন তো লাগেনি, আজ কেন লাগবে? শুধালো, অনুমতিপত্র কেন? সেদিন তো কথা বললাম, তখন তো লাগেনি। পিয়ন লোকটার ললাটে ভাঁজ পড়ল। দৃষ্টিতে যোগ হলো সন্দেহ। পাল্টা প্রশ্ন করলেন, অফিস রুমে গিয়া কথা কইছেন?
না, ক্লাস শেষে বলেছিলাম। তাইলে আর কি, ক্লাসে কিংবা ক্লাস শেষে কথা কওয়া আর অফিস রুমে ঢুইকা কথা কওয়া কি এক নাকি? অফিস রুমে ঢুকতে গেলে আলাদা দরখাস্ত লাগে, অনুমতিপত্র লাগে, এইটাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম। এখন যান এইখান থাইকা। স্বামীরার মুখখানায় মলিনতা ভর করলো। ফিরে যাওয়ার জন্য উদ্যত হতেই শ্রাবণ বেরিয়ে এলো বাইরে। সবটা শোনার পরেও না শোনার ভান করে শুধালো, কি হয়েছে এখানে? হ্যাঁ, এত হট্টগোল কিসের? পিয়ন চমকে উঠল, আমতা আমতা করে বলল, তেমন কিছু না স্যার, ক্যাম্পাসের নতুন পোলাপাইন আইছে, তাই নিয়ম কানুন না যাই নাই দেখা করতে আইছে। আমি বুঝাইয়া তারাইয়া দিছি। পরিচিত কণ্ঠস্বর শুনতেই পথিমধ্যে থেমে গেল স্বামীরা। পেছন ফিরে শ্রাবণকে বের হতে দেখেই চিকচিক করে উঠল অক্ষিযুগল। বিলম্ব না করে দ্রুত হেঁটে এগিয়ে এসে বলল, স্যার। ভুরু কুঁচকে তার দিকে তাকালো শ্রাবণ। পিয়ন আটকে উঠল, বেয়াদব মেয়েটা আবার এসেছে। কিছু বলার জন্য উদ্যত হতেই শ্রাবণ ওনাকে থামিয়ে দিয়ে স্বামীরার উদ্দেশ্যে প্রশ্ন করল। কিছু বলবেন? ওপর নিচ মাথা নাড়ালো স্বামীরা। পাল্টা প্রশ্ন করল, দুদিন ধরে আপনি ক্লাসে আসেন না কেন? ক্লাস ছিল না তাই। উত্তরটি জানতেই থতমত খেয়ে গেল স্বামীরা। নতস্বরে বলল, ওহ, তাহলে নেক্সট ক্লাস কবে হবে স্যার? ক্লাস রুটিন দেখেননি? না স্যার। এই প্রশ্ন করার জন্য এখানে এসেছেন? ইতস্তত বোধ করলো স্বামীরা। ইচ্ছে করলো নিজের গালে নিজে হাতে দুটো চড় মেরে দিতে। একটা বলতে এসে বলে ফেলছে আরেকটা। মনে করার চেষ্টা করলো কি যেন বলতে এসেছিল সে। না, কিছুতেই মনে পড়ছে না। হে পিয়ন বেটার জন্যই আসল কথাটা ভুলে বসে আছে। তার নিরুত্তর ভাব দেখে বিরক্ত হলো শ্রাবণ। তারা দেখিয়ে বলল, আমার ক্লাস আবার কালকে। ক্লাস রুটিন সম্পর্কে সিনিয়রদের থেকে ভালো করে জেনে নেবেন। আর হুটহাট টিচার্স রুমে দেখা করতে আসবেন না। এটা ইউনিভার্সিটি, এখানে অনেক আলাদা আলাদা নিয়মকানুন আছে। যা সমস্যা হবে তা নোট করে রাখবেন। ক্লাসে গেলে তখন আমায় বলবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কিছু বলার সুযোগ না দিয়েই গটগট হেঁটে প্রস্থান করলো শ্রাবণ। হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল স্বামীরার। এই মুহূর্তে খুব অপমানিত বোধ হচ্ছে তার। মিলি বারবার নিষেধ করেছিল এখানে আসতে, কিন্তু তাদের কথা না শুনে আসাটা যে অনুচিত হয়েছে তা ধের বুঝতে পারছে মেয়েটা। সন্ধ্যার খানিক পর অফিসে প্রবেশ করলো নাহিয়ান। সোজা ঢুকলো তানিমের কেবিনে। তানিম চেয়ারে বসে মোবাইলে কারোর সঙ্গে কথা বলছে। চোখে মুখে কাঠিন্যতা। নাহিয়ানকে দেখে হাতের ইশারায় তাকে বসতে বলল। আরও কিছুক্ষণ কথা বলে তারপর মোবাইলটা রাখলো টেবিলের ওপর। নাহিয়ান এগিয়ে দিল একটা ফাইলটা নিজ হাতে নিয়ে পৃষ্ঠা উল্টিয়ে দেখতে লাগলো তানিম। শুধালো, একটা সাইন করাতে এত দেরি হলো কেন? কি করব স্যার বলুন তো, গিয়ে দেখি উনি অফিসেই নেই। ওনার পিএ বলল এসে পড়বে, এই এসে পড়বে বলতে বলতেই 2 ঘন্টার অপেক্ষা করালো। তারপর জানালেন ওনার স্যার নাকি বিকালের আগে আসবেন না, কি একটা কাজে আটকে গেছেন। আমি তো ওনার সঙ্গে আগেই কথা বলে রেখেছিলাম, তারপরেও এমন করলো। আর তুমি বা চলে এলে না কেন? এত দূর পর্যন্ত গেলাম, এতক্ষণ অপেক্ষা করলাম, তাই ভাবলাম একেবারে সাইনটা করিয়ে নিয়েই যাই। ঠোঁটের কার্নিশে হাসি ফুটে উঠল তানিমের। প্রশংসার সুরে বলল, এই জন্যই তুমি আমার এত প্রিয় নাহিয়ান। অনেক খেটেছো, এবার বাড়ি যেতে পারো, আজ তোমার ছুটি। ধন্যবাদ স্যার। স্লান হেসে চেয়ার ছেড়ে উঠে তানিমের কেবিন থেকে বেরিয়ে গেল নাহিয়ান। একটা প্রজেক্টের কাজ অনেক দিন ধরে আটকে ছিল ওপর মহলের একটা সাইনের জন্য, যার দরুন অনেক কাগজপত্র উপস্থাপন করেছিল তানিম। সেখান থেকে আজ তাকে ডাকা হয়েছিল। যেহেতু কথাবার্তা আগেই সারা ছিল, তাই বাকি কাজটার দায়িত্ব দিয়ে নাহিয়ানকেই পাঠিয়ে দিয়েছিল তানিম। অফিস শেষে নিজের টেবিলে সব গোছগাছ করে বের হলো অনুভা। অফিস থেকে কিছুটা পথ সামনে যেতেই দেখতে পেল নাহিয়ানকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খাচ্ছে সে। অনুভাকে দেখতেই এগিয়ে এলো, আরেকটা কলা বাড়িয়ে দিয়ে বলল, নাও কলা খাও। বাড়িয়ে দেয়া কলাটা গ্রহণ করলো না অনুভা। বিস্মিত স্বরে প্রশ্ন করলো, আপনি তো অনেকক্ষণ আগেই অফিস থেকে বের হয়ে গিয়েছেন ভাইয়া, তাহলে এখনো বাড়ি ফিরেনি যে? আসল কথাটা চেপে গেল নাহিয়ান। তার জন্যই যে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল, বলতে চেয়েও বলতে পারলো না। সংক্ষিপ্তভাবে বলল, এমনি, এখন তো বাসায় ফিরবে তাই না? চলো পৌঁছে দিয়ে আসি। প্রস্তাবটা নাকচ করে দেওয়ার জন্য ঠোঁট দুটো প্রসারিত করতেই থেমে গেল অনুভা। রাস্তার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল নাহিয়ান, আর অনুভা ছিল তার বিপরীতে, যার দরুন পুরো রাস্তাটা সহজেই তার দৃষ্টিগোচর হলো। পরিচিত একটা মুখ দেখতেই অদ্ভুত শিহরণ ছেয়ে গেল হৃদয়খানা। তাকে থেমে যেতে দেখে ভ্রুযুগল কুঁচকে নিল নাহিয়ান। অনুভার দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে তাকালো। পরিচিত তেমন কিছুই তার চোখে পড়ল না, তাই শুধালো, কি দেখছো অনু? ধ্যান ভঙ্গ হলো অনুভার। ততক্ষণে এগিয়ে এসেছে কাঙ্ক্ষিত মানুষটি। আজ 1 সপ্তাহ পর
আবার এই মানুষটির সঙ্গে দেখা হলো অনুভার। সেই যে সেদিন শুক্রবারে দেখা হলো, তারপর আর এই ছেলেটি একবারের জন্য সামনে এলো না। তারপর কেটে গেল 1 সপ্তাহ। সামনে এসে দাঁড়িয়ে মৃদু হেসে প্রশ্ন করলো শ্রাবণ। এখানে দাঁড়িয়ে কি করছো নোভা? নড়ে চড়ে উঠল অনুভা। নাহিয়ান ভুরু বাঁকিয়ে প্রশ্ন করলো। আপনারা পরিচিত? তার থেকেও বেশি। কেমন এক রহস্যময়ী ভঙ্গিতে কথাটা বলে উঠল শ্রাবণ। নাহিয়ানের চোখ মুখে ছেয়ে গেল হাজারো প্রশ্ন। অনুভার দিকে দৃষ্টি ফেলে কিছু বলতে চাইল, কিন্তু সেই সুযোগ আর তাকে দেয়া হলো না। চট করে শীতল কণ্ঠে শ্রাবণ বলে উঠল। গাড়িতে গিয়ে বসো নোভা। এই কণ্ঠস্বরের বিপরীতে কড়া কিছু বলতে চেয়েও কেন যেন কখনোই কিছু বলতে পারে না অনুভা। কোথাও একটা বাধা অনুভব করে। এই মুহূর্তে কি করা উচিত সে বুঝতে পারল না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে কিভাবে না বলবে ভাবতে লাগলো। ভাবনার মধ্যে ফের শোনা গেল সেই কণ্ঠস্বর। কণ্ঠে মায়া ঢেলে বলল। এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমাকে সারা রাত এখানে দাঁড় করিয়ে রাখতে চাইছো নোভা? তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। তুমি পাশে থাকলে সারা রাত কেন, সারা দিনও আমি নির্দ্বিধায় দাঁড়িয়ে থাকতে পারবো এখানে। হুট করে এমনভাবে কেন কথা বলছে ছেলেটা? মনে হাজারো প্রশ্ন রেখেই নাহিয়ানের থেকে বিদায় নিয়ে সামনে হাঁটা ধরল অনুভা। তার যাওয়ার পানে তাকিয়ে থেকে অপরিচিত ছেলেটি উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল নাহিয়ান। কে হন ওর আপনি? কি সম্পর্ক আপনাদের মধ্যে? মুচকি হাসল শ্রাবণ। একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল। আপনি এতদিন ধরে যা হওয়ার স্বপ্ন দেখছিলেন, আমি ওর তাই হই। বিস্ময়ে ছেয়ে গেল নাহিয়ানের মুখশ্রী। কৌতূহলী কণ্ঠে বলে উঠল। মানে? শ্রাবণের হাস্যোজ্জ্বল মুখখানা মুহূর্তে হয়ে উঠল গম্ভীর। এক দৃষ্টিতে নাহিয়ানের পানে তাকিয়ে আছে সে। নাহিয়ানের দৃষ্টিও একইভাবে তার মুখশ্রীতে স্থির। উতলা হয়ে উঠেছে মন। পূর্বের কথাটার অর্থ বোঝার জন্য উদ্গ্রীব হয়ে আছে। নীরবতা অবসান ঘটিয়ে শ্রাবণ বলে উঠল। কেউ কি এমনি এমনি কাউকে সাহায্য করে মিস্টার নাহিয়ান? হঠাৎ এই প্রশ্ন। মানেটা বুঝতে পারল না নাহিয়ান, যা তার চোখে মুখেই সুস্পষ্ট। শ্রাবণ তার মুখভঙ্গি দেখে তা সহজেই টের পেল। পুনরায় বলল। অনুভা আপনার উপর বরাবরই কৃতজ্ঞ, কারণ তার কঠিন দুর্দশার সময় এই চাকরির সন্ধানটা আপনিই তাকে দিয়েছিলেন। ও শুরু থেকে আপনাকে বড় ভাইয়ের দৃষ্টিতে দেখে আসছে, সে অনুযায়ী আপনাকে সম্মানও করে। কিন্তু আপনি কি তাকে আদতে বোন হিসেবে ট্রিট করেন? ভরকে গেল নাহিয়ান। হামতা আমতা করে ফের বলল। মানে? এত মানে করছেন কেন? হ্যাঁ, সত্যটা তো আপনিও জানেন, আমিও জানি। তাহলে এত নাটকীয়তার কি প্রয়োজন আছে মিস্টার নাহিয়ান? সন্তর্পণে নিঃশ্বাস ফেলে স্থির হয়ে দাঁড়ালো নাহিয়ান। ললাটে জমে থাকা ঘাম বাম হাত দিয়ে মুছে নিয়ে বলল। সবটা জানেনই যখন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? নাকি আমার মুখ থেকে শুনতে চাইছেন? আপনি কে তা আমি জানি না, কিভাবে এসব জানলেন তাও আমি জানি না। তবে এটাই সত্যি যে আমি শুরু থেকে অনুকে ভালোবাসি। অনু বুঝুক বা না বুঝুক, তবুও আমি ওকেই ভালোবাসি। মুখশ্রী কঠিন হয়ে উঠল শ্রাবণের। তীক্ষ্ণ কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করে বলল। আর বাসবেন না? চমকে গেল নাহিয়ান। প্রশ্ন করল। ভালোবাসবো না এ আবার কেমন কথা? কেমন কথা তা আমি জানি না, তবে আজকের পর থেকে অনুভা নামক মেয়েটিকে আপনি আর ভালোবাসবেন না। পৃথিবীতে সবাইকে ভালোবাসার অধিকার থাকলেও অনুভাকে ভালোবাসার অধিকার আপনার নাই। অপাত্রে ভালোবাসা ঢালাটা সময় যে নষ্টের কাতারে পড়ে মিস্টার নাহিয়ান। অনুভা নামক পথ আপনার জন্য নিষিদ্ধ, কাটার ন্যায় বিষাক্ত বিষ। আমি না হয় কাটায় পা দিয়ে বিষটাই পান করতে চাই। কঠিন গম্ভীর মুখখানায় হুট করে সূর্যের ন্যায় ঝলকে উঠল এক ফালি হাসি, যেই হাসিতে মিশে রয়েছে ভয়ানক কিছু। শ্রাবণ শীতল কণ্ঠে বলল। তাহলে আপনার মৃত্যু যে নিশ্চিত মিস্টার নাহিয়ান। অনুভব পর্যন্ত পৌঁছানোর আগেই আপনার মৃত্যু সুনিশ্চিত। কথাটুকু বলেই নাহিয়ানকে রেখে গাড়ির কাছে চলে গেল শ্রাবণ। শ্রাবণের অপেক্ষায় এতক্ষণ ধরে গাড়ির কাছেই দাঁড়িয়েছিল অনুভা। শ্রাবণ গিয়ে গাড়ির দ্বার খুলে দিতেই ভেতরে গিয়ে বসলো সে। এরপর শ্রাবণ নিজেও ভেতরে ঢুকে সিট বেল্ট বেঁধে নিল। নাহিয়ান পথেই ঠায় দাঁড়িয়ে রইল। মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে ছেলেটার বলা কথাগুলো। তার চোখের সামনেই রাস্তার ধুলো উড়িয়ে চলে গেল গাড়িটি। কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল অদৃষ্টে। নাহিয়ান হুট করে অনুভব করলো তার অনুভূতিতে মরিচিকে ধরে যাচ্ছে। এতদিনের ভালোবাসাটা হয়ে যাচ্ছে ফিকে। তাহলে সত্যিই কি সে অপাত্রে ভালোবাসা দান করলো? লুকিয়ে লুকিয়ে একতরফা ভালোবেসে কি সত্যিই ভুল করলো? মামা কই যাবেন? হঠাৎ এমন ডাকে নড়েচড়ে উঠল নাহিয়ান। দেখতে পেল রাস্তার কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি রিক্সা। রিক্সা চালক উপযুক্ত প্রশ্নটি করে তার পানে চেয়ে আছে উত্তরের আশায়। নাহিয়ান উঠে বসলো তাতে। আনমনা হয়ে বলল। যেদিকে দু চোখ যায়। এই রাইতের বেলা আমার লগে কি মজা করেন মামা? মজা? এই মুহূর্তে আমার জীবনে এইসব মজা টজা বলে কিছু নেই। যত চাইবে ভাড়ানো হয় ততই দেব। এবার চলো। যাইবেন কই? ঠিকানাটা তো কোন?
বললাম না, দু চোখ যেদিকে যায়। রিক্সা চালক আর কোনো প্রশ্ন করলেন না, নীরবে চালাতে লাগলেন রিক্সা। মনোযোগ সহকারে ড্রাইভ করছে শ্রাবণ, তার পাশে বসে হাসপাস করছে অনুভা। বলতে চাইছে কিছু, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। সামনের আয়না দিয়ে পুরোটাই খেয়াল করলো শ্রাবণ। শুধালো, বলবে কিছু? নাহিয়ান ভাইয়ার সামনে অমন করে কথা বলা তোমার উচিত হয়নি। কেমন করে বলেছি? বকেছি তোমায়? বকবে কেন? আসলে ওই যে অমন করে কথা বললে না, কে জানে উনি কি ভাবলেন আমাদের সম্পর্কে। অন্যের ভাবনা দিয়ে তো দেখছি তোমার অনেক কিছু আসে যায় না ভাব। শুধু আমার ভাবনা দিয়েই তোমার কিছু আসে যায় না। কথায় তার তাচ্ছিল্য ভাব। চট করেই বিষয়টা ধরে ফেললো অনুভা। মাঝে মাঝে এমন ঘাড় তেরা ধরনের কথা শুনলে খুব রাগ হয় তার। এবারও হলো। প্রশ্ন ছুড়ল, এতদিন পর আমাদের আবার দেখা হচ্ছে কেন বলো তো? এটা কি সত্যি কাকতালীয় ঘটনা? প্রথম সাক্ষাতের মতোই কি কাকতালীয়? যদি বলি ইচ্ছাকৃত। শ্রাবণের সোজা সাপটা জবাব। ভ্রুযুগল কুঞ্চিত হয় অনুভার, কণ্ঠে বিস্ময় এনে শুধায়, ইচ্ছাকৃত? চলন্ত গাড়িতে হঠাৎ করেই ব্রেক কষে শ্রাবণ। সিট বেল্ট খুলে অনুভার দিকে ঘুরে বসে। পাল্টা প্রশ্ন করে, আমাদের যে আবার দেখা হচ্ছে, এতে কি তুমি খুশি নাও? ভড়কে যায় অনুভা। হঠাৎ করে যে তাকে এমন একটি প্রশ্নের সম্মুখীন হতে হবে তা কস্মিনকালেও ভাবতে পারেনি সে। কী উত্তর দিবে এখন? প্রশ্নের উত্তর যে নিজের কাছেই তার অজানা। সত্যি কি শ্রাবণ নামক অদ্ভুত মানুষটির সঙ্গে পুনরায় দেখা হওয়ায় অখুশি সে? তার থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে চোয়াল শক্ত হলো শ্রাবণের। ত্রিক্ষি মেজাজে বলল, খুশি নাও তাই না? কেন খুশি নাও? জীবনে কি বসন্ত এসেছে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? এসেছে বসন্ত। এক নাগারে প্রশ্নগুলো করে থামলো শ্রাবণ। ঘাবড়ালো অনুভা। বুঝতে পারলো ছেলেটা রেগে আছে। শুকনো ঢোক গেলে দুদিকে মাথা নাড়িয়ে অস্পষ্ট আওয়াজে উত্তর দিল, না। মুখের আদল বদলালো শ্রাবণের। ছোট্ট একটা শব্দে পুরো দেহ শীতলতায় ছেয়ে গেল। কণ্ঠ হলো মোলায়েম। গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে বলল, না আসাই ভালো। তোমার জীবনে বসন্ত আসা নিষিদ্ধ নভা। তোমার জীবনে শুধু একটা ঋতু আসবে, আর তা হচ্ছে বর্ষাকাল। শ্রাবণের বর্ষাকাল। বর্ষার মেঘমালাকে তুমি দু চোখ ভরে দেখবে, ভালোবাসবে, বৃষ্টির জলে গা ভাসাবে, আর সেই বৃষ্টির প্রতিটি ফোঁটায় শ্রাবণ মিশে তোমাকে ছুঁয়ে দিবে। অনুভার জীবন হবে শুধুই শ্রাবণময়। নিষ্পল দৃষ্টিতে সামনে বসে থাকা সুদর্শন পুষ্টির পানে তাকিয়ে আছে অনুভা। অশান্ত মণি দ্বারা খুঁজে ফিরছে অপর চোখ থেকে কিছু। মস্তিষ্কের নিউরনে নিউরনে তাণ্ডব চালাচ্ছে বাক্যগুলো। শেষ বাক্যটি কণ্ঠলালিতে গিয়ে খুঁটি গেড়েছে, অনুভার জীবন হবে শুধুই শ্রাবণময়। ততক্ষণে পূর্বের ন্যায় আবারও গাড়ি চালানোতে মনোনিবেশ করেছে শ্রাবণ। অনুভা যে অন্যমনস্ক হয়ে গেছে তা স্পষ্ট বুঝতে পারল সে, কিন্তু কিছুই বলল না। নীরবে দ্রুত গতিতে পাড়ি দিতে লাগলো পথ। পূর্বের মতো সেই একই রাস্তায় গাড়ি থামালো শ্রাবণ। অনুভা গাড়ি থেকে নেমে পড়ল। বিদায় নেওয়ার কথা মনে রইল না আজ। রোবটের ন্যায় হাঁটা ধরলো সামনের পথ ধরে। একসময় মিলিয়ে গেল অন্ধকার গলির ভেতর। তার চলে যাওয়ার দেখেই মুচকি হাসল শ্রাবণ। এবার নিজের বাড়ি ফেরার পালা। আজ বাড়ি ফিরেই সোজা নিজের ঘরে প্রবেশ করলো অনুভা। পোশাক বদলে হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হলো। উকি দিল বোনের ঘরে। তাইম ঘুমিয়ে আছে বিছানায়। তার এক পাশে একটা কোল বালিশ, আর একটা পাশ বালিশ দিয়ে বাঁধ দেওয়া যাতে সে নিচে পড়ে না যায়। আরেকটা পাশে শোয়া অর্থিকা। ঘুমিয়ে আছে সে। শ্রাবণের কথায় 3 দিন আগেই তাকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল অনুভা। ঘণ্টা বেঁধে দুজন কি এমন কথা যে বলেছিল কে জানে। তারপর থেকেই হুট করে বদলে গেল মেয়েটা। ছেলের প্রতি আগের থেকেও অনেক যত্নশীল হয়ে উঠল। 2 দিন ধরে তার কাছেই তো ঘুমায় তাইম। রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে আলো নিভিয়ে ঘরে এসে দরজা লাগালো অনুভা। ঘরটায় ছোট্ট একটা ব্যালকনি আছে। আকারে সরু ছোট্ট একটা টুল রেখে নির্দ্বিধায় বসে যায় সেখানে। ফ্ল্যাটের ঘরগুলোও অত বড় নয়, ছোটই বলা চলে। এত সস্তায় ভালো কিছু আশা করাটাও বোকামি। অনুভার খেয়াল হলো এই ঘরে আজ 5 মাস ধরে থাকছে সে, অথচ এই বারান্দাটায় দুদণ্ড এসে বসেছে বলে মনে হয় না তার। একটা টুল পেতে আজ এখানে বসলো অনুভা। বাইরে জ্যোৎস্না রাত, কিন্তু চারটা ঠিকমতো দেখা যাচ্ছে না। সম্মুখেই বিশাল একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের কারণেই আকাশটায় পরিপূর্ণ দেখা যাচ্ছে না। সেখানে চাঁদ তো দূরের ব্যাপার। তবুও বসে রইল অনুভা। যতটুকু দেখা যায় ততটুকু আপন মনে দেখতে লাগলো। মনোযোগ সহকারে তাকিয়ে রইল তারাকমণ্ডলীর পানে। অতীত ঘেটে করতে লাগলো স্মৃতিচারণ। অনুভার ছোটোবেলাটা কেটেছে মূলত ভ্রমণের মতো। বাবা পুলিশ অফিসার থাকার দরুন প্রতি বছরই এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে হতো ওনাকে।
অর্থিকা আর অনুভাকেও বদলাতে হতো স্কুল। প্রথম প্রথম বন্ধুদের ছেড়ে আসতে কষ্ট হলেও একসময় এতেই অভ্যস্ত হয়ে পড়ে অনুভা। দুই বোনের বয়সের পার্থক্য কেবল 5 বছরের। বড় বোনই তখন হয়ে ওঠে অনুভার প্রিয় বান্ধবী। স্কুল থেকে ফিরে সারাদিনে জমে থাকা গল্পের ঝুড়ি নিয়ে বসত অর্থিকার কাছে। অর্থিকাও মনোযোগ সহকারে শুনত ছোট বোনের কথা। সব গুরুত্বপূর্ণ কথায় দুই বোনের মধ্যে থাকতো সিক্রেটের মতো। ঝগড়া হলেও কখনো এ নিয়ে কেউ কারো নামে অভিযোগ জানাতো না মায়ের কাছে। অর্থিকা তখন দ্বাদশে পড়ে আর অনুভা সবে 7-এর বার্ষিক পরীক্ষা দিয়েছে। কামরুল হাসান সিলেটের একটা থানায় বছর 2 পোস্টিং ছিলেন, কিন্তু সেখান থেকে ওনার আবার বদলি হয়ে যায় টাঙ্গাইলে। এদিকে অর্থিকার সামনে এইচএসসি পরীক্ষা। ওকে সঙ্গে করে নতুন জায়গায় পাড়ি দেওয়া যেমন সম্ভব নয়, তেমনি একা রেখে যাওয়াটাও সম্ভব নয়। কি করবেন না করবেন ভেবে পাচ্ছিলেন না কামরুল হাসান। সবাইকে যে এখানে রেখে যাবেন তাতেও তো সমস্যা। সামনের বছর আবার অনুভার জেএসসি। এখানকার স্কুলে আবারও ভর্তি করালে পরের বছরটাও পুরো পরিবারকে এখানেই থেকে যেতে হবে। অনেক ভেবেচিন্তে শেষের সিদ্ধান্ত হলো অর্থিকার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সুপিয়ার মেয়েকে নিয়ে থাকবেন এখানে। অনুভাকে নিয়ে কামরুল হাসান চলে যাবেন টাঙ্গাইল। ওখানকার একটা স্কুলে ভর্তি করানো হবে তাকে। তারপর 8-8টা মাস একে অপরে ছেড়ে আলাদা থাকতে হয়েছে দু বোনকে। রোজ ফোনে কথা হলেও অনুভার সে কি কান্না! বোনকে ছাড়া তার যেন চলছেই না। অভিমানে নাওয়া খাওয়া বাদ দিয়ে দেয়। সেবার বাদিয়ে ফেলে অসুখ, গা পুড়িয়ে তার জ্বর আসে। কামরুল হাসানের প্রাণ হচ্ছেন 2 মেয়ে। সবার ঊর্ধ্বে ওনার কাছে ওনার মেয়ে, তারপর নাকি বাকি সব কিছু। থানা বাদ দিয়ে মেয়ের শিউরে বসে সারা রাত মাথায় পানি ঢালেন। সকাল হতেই ছুটেন হাসপাতালের ডাক্তারের কাছে। টানা 1 সপ্তাহ জ্বরে ভোগে সেবারের মতো সুস্থ হয়ে ওঠে মেয়েটা। প্রাণ ফিরে পান কামরুল হাসান। এই 8টা মাস অনুভার কাছে মনে হয়েছিল যেন 8 যুগ। অর্থিকার পরীক্ষা শেষ হতেই কামরুল হাসান আবারও যান সিলেটে। সব কিছু গোছগাছ করে বউ মেয়েকে নিয়ে চলে আসে নতুন বসত বাড়িতে। 2 বোন আবার একত্র হয়। তারপরে দিনগুলো মোটামুটি ভালোই চলছিল তাদের। মাস পাশেক পর ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় অর্থিকা। ভার্সিটি টু টাঙ্গাইল যাতায়াত অসম্ভব হয়ে ওঠে তার জন্য। তারপর ওখানকারও একটা হলে গিয়ে ওঠে সে। তখন অবশ্য কান্নাকাটি করে নিজের বেহাল দশা বানায়নি অনুভা। তার বোঝা হয়েছে লেখাপড়া করে বড় কিছু হওয়ার জন্য যে বনে যাওয়াটা প্রয়োজন তা বাবা খুব ভালো করেই বুঝিয়েছে তাকে। 3.5 বছর টাঙ্গাইল কাটিয়ে আবারও পোস্টিং হয় কামরুল হাসানের। তবে সেবার পোস্টিং তিনি ইচ্ছাকৃতভাবেই নিয়েছিলেন। পোস্টিং হয়ে চলে আসেন মিরপুরের একটি থানায়। থানার কাছাকাছি কিনে নেন বিলাসবহুল একটি ফ্ল্যাট। ওখানকারই একটা কলেজে ভর্তি করিয়ে দেওয়া হয় অনুভাকে। অর্থিকাও তখন হল ছেড়ে চলে আসে বাড়িতে, নিজের পরিবারের কাছে। তারপর বাড়ি থেকে শুরু করে ভার্সিটিতে যাতায়াত। আগের থেকে 2 বোনের সম্পর্কটা উন্নতি হয় অনেক। দেখতে দেখতে একটা একটা করে বছর কাটে। অনুভার এইচএসসি শেষ হয়। অনার্স শেষ করে অর্থিকা ভর্তি হয় মাস্টার্সে। অনুভা এইচএসসি দিয়ে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার জন্য ভর্তি হয় ফার্মগেটের ভালো একটা কোচিং সেন্টারের মেইন শাখায়। অনুভার ক্লাস ছিল একদিন পরপর। সবসময় বাস ধরে মিরপুর টু ফার্মগেট যাওয়া আসা করতে হতো তাকে। প্রথম অর্থিকা ছোট বোনকে দিয়ে আসা নিয়ে আসা করলেও তারপরে রাস্তা চেনা হতেই অনুভা একা একাই যাতায়াত শুরু করে। কিন্তু হুট করে একদিন মাঝ রাস্তার বাসের মধ্যে ঘটে চরম বিপত্তি, যাকে বিপত্তি বললেও ভুল হবে, এক কথায় হয়রানি। ফার্মগেটের কাছাকাছি আসতে হেল্পার ভাড়া উঠাতেও শুরু করে যাত্রীদের নিকট হটে। অনুভা ব্যাগ থেকে টাকা বের করে বাড়িয়ে দিতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় হেল্পার লোকটা। কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলে, এই রাস্তায় কি নতুন নাকি আপা? এহেন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় অনুভা। সুধায়, না, কেন বলুন তো? আপনি মিরপুর তো বাসে উঠেছেন না, তাহলে হাফ ভাড়া দিলেন কেন? স্টুডেন্টদের জন্য তো হাফ ভাড়াই নির্ধারিত। আমি তো একদিন পর পরই যাতায়াত করি, তখন তো হাফ ভাড়াই দিই। আপনি স্টুডেন্ট? এই যে কলেজ ব্যাগ। কোলের ওপর থাকা ব্যাগটা দেখিয়ে বলল অনুভা। হেল্পার ছেলেটা দেখেও না দেখার ভান ধরে বললেন, এই সব ব্যাগ ট্যাগ দিয়া হইব না, প্রমাণ দেন। ব্যাগ থেকে আইডি কার্ডটা বের করে ছেলেটার সামনে তুলে ধরল অনুভা। সঙ্গে সঙ্গে ছেলেটার সুর বদলে টাকাটা অনুভার কোলের ওপর ফেলে দিল। অন্য যাত্রী থেকে ভাড়া উঠাতে বলল, ওই সব হাফ ভাড়াটারা এখন নাই আর আপা, পুরো ভাড়াই দিতে হইব। পরশু তো বাস দিয়ে গেলাম, কই তখন তো শুনলাম না হাফ ভাড়া বন্ধ হয়ে গেছে। লোকটি এবার কর্কশ কণ্ঠে বলল, দেখেন আপা, হুদাই তর্ক করবেন না। টাকা পয়সা না থাকলে গাড়িতে উঠেন কেন? লোকটির কথায় বেশ অপমানিত বোধ করলো অনুভা। বাস ভর্তি মানুষের সামনে এমন একটি কথা যেন কিছুতেই নিতে পারল না। চুপচাপ ব্যাগ থেকে বাকি টাকাটা বের করে পূর্বের টাকার সঙ্গে মিলিয়ে দিয়ে দিল ভাড়া। কিছুক্ষণ পরেই দেখতে পেল অন্য আরেকজন ছেলের থেকে হাফ ভাড়াই গ্রহণ করলো হেল্পার লোকটি।
দৃশ্যটি দেখার সঙ্গে সঙ্গে চট করে মেজাজ গরম হয়ে গেল অনুভার। পরিবারের ভীষণ আদরের মেয়ে হওয়ায় ছোট থেকেই বেশ জেদি এবং স্পষ্টভাষী মেয়ে ছিল অনুভা। তাই চোখের সামনে নিজের সঙ্গেই এমন একটি অন্যায় হতে দেখে রাগ হলো তার। হেল্পার লোকটি ভাড়া উঠিয়ে পেছন থেকে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলে, ঠিক তখনই অনুভা তার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল। এখন না আপনি আমায় বলে গেলেন হাফ ভাড়ার নিয়ম নাকি বন্ধ হয়ে গেছে, তাহলে ওই ছেলেটার কাছ থেকে কেন পুরো ভাড়া না নিয়ে হাফ ভাড়া নিলেন আপনি? লোকটি চোখে মুখে নেই কোনো অনুশোচনার ছাপ, তার সোজাসাপটা জবাব। আপনার কাছে কৈফিয়ত দেবো কেন? কৈফিয়ত দিবেন কেন মানে? অবশ্যই দিতে হবে। অন্যায় করবেন আর তা বললেই দোষ হয়ে যাবে? আইন মানবেন না, আবার পক্ষপাতিত্ব করবেন? লোকটি রেগে গেল। মুহূর্তেই খারাপ হয়ে গেল তার ভাষা। শুরু হলো দুজনের মধ্যে তর্কাতর্কি। বাস ভর্তি এত এত লোক, তারপরেও কেউ যেন দেখেও দেখছে না কিছু। কেউ এগিয়ে এলো না প্রতিবাদের জন্য। এদিকের বাস হেল্পারগুলো খুব খারাপ। এতদিন তো শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে শুনে এসেছিল অনুভা, আজ তার প্রমাণও সামনাসামনি পেয়ে গেল। এসব জঘন্য ভাষার সঙ্গে পূর্ব পরিচিত নয় মেয়েটি। এক পর্যায়ে থেমে গেল সে, থেমে গেল তার কণ্ঠনালী। কিন্তু লোকটি যেন কিছুতেই থামার নয়। পেছন থেকে কয়েকজন পাবলিক এবার কণ্ঠে বিরক্তি লেপ্টে হেল্পারের উদ্দেশ্যে বলে উঠল, এত কথা কিসের তোমার? এবার অন্তত থামো। বাচ্চা মেয়েদের সঙ্গেও ঝামেলা করতে হবে তোমাদের? তোমরা পারেও বটে। লোকটি তৎক্ষণাৎ বিশ্রী একটা হাসি দিল, মুখ বিকৃত করে বলে উঠল, এইটা বাচ্চা মাইয়া, এখন ধইরা রে। শেষের কথাটা ছিল চরম নোংরা এবং বিশ্রী, যা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই হতভম্ব হয়ে যায় অনুভা। ঘৃণায় রিরি করে ওঠে পুরো দেহ। ইচ্ছে করে এখনই নেমে পড়তে বাস থেকে, অথচ তার পাশেই বসেছিলেন একজন পূর্ণাঙ্গ বয়সী নারী। তিনি চাইলেই ওনার সামনে একজন নারীর অপমানিত হওয়া দেখে করতে পারতেন প্রতিবাদ, কিন্তু করলেন না। বরং না শোনার ভান ধরে জানালা দিয়ে তাকিয়ে রইলেন বাহিরের দিকে। ততক্ষণে হেল্পার লোকটি গিয়ে দাঁড়ালো দরজার সম্মুখে। ওখানে দাঁড়িয়ে কুদৃষ্টিতে তাকিয়ে রইল অনুভার পানে। দৃষ্টিটা লক্ষ্য করতেই অনুভা বুকের সঙ্গে চেপে ধরে রাখলো নিজের কলেজ ব্যাগ। মাথায় হাত দিয়ে দেখে নিল হিজাবটা ঠিক আছে কিনা। গাড়ি এসে থামলো ফার্মগেট। নামার সময় হয়েছে। সিট থেকে উঠে দাঁড়ালো অনুভা। লোকটি এখনও ওখানেই দাঁড়িয়ে আছে, মুখে এখনও সেই বিশ্রী হাসিটা। মুহূর্তেই সারা দেহে জেঁকে ধরলো ভয়। ইতিমধ্যে কয়েকজন নেমেও গেছে বাস থেকে। ড্রাইভার তাড়া দিচ্ছেন দ্রুত নামার জন্য। দ্রুদ্রু বুকে বাস থেকে নিরাপদে নেমে গেল অনুভা। লোকটি যে কিছু করেনি তাতে অবাকও হলো বেশ, সাথে মনে মনে রবের নিকট আদায় করলো শুক্রিয়া। ভাবনার মধ্যে প্রতিমধ্যে থমকে দাঁড়ালো অনুভা। কারো চেঁচানোর শব্দে পিছু ফুরিয়ে তাকায় সে, সঙ্গে সঙ্গে ভীষণ চমকে যায়। হেল্পার লোকটি পড়ে আছে রাস্তায়। বাস থেকে ছিটকে পড়ার কারণেই তার এই আর্তনাদ। এমন শক্তপোক্ত লোকটা নিচে পড়লো কী করে? মাথায় প্রশ্নটা হানা দিতেই রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে ওপরে তাকায় অনুভা। দেখতে পাই একটি ছেলেকে, যে বাস থেকে নামছে। বাস থেকে নেমেই হেল্পারের কলার ধরে টেনে দাঁড় করায়। মুষ্টিবদ্ধ হাতখানা দিয়ে লাগিয়ে দেয় শক্তপোক্ত কয়েকটা ঘুষি। সঙ্গে সঙ্গে হেল্পারের ঠোঁট কেটে বের হতে লাগলো তরল তাজা রক্ত। ততক্ষণে ভিড় জমে গেছে রাস্তায়। গোল হয়ে সকলে দেখে যাচ্ছে ঘটনা। বাস থেকে নেমে এলো ড্রাইভার। ছেলেটাকে থামানোর উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে বলতে লাগলো, ওরে এমনি মারতেছেন কেন? গরিব পাই আমাকে উপরে জুলুম করতেছেন মিয়া। যুবক ছেলেটার চোখে মুখে স্পষ্ট রাগ। ড্রাইভারের সামনে হেল্পারকে আরও কয়েক ঘা বসিয়ে দিল। তারপর রাগত স্বরে বলল, গরিব? বাসের মধ্যে মেয়েদের সঙ্গে খারাপ ভাষা প্রয়োগ করার সময় মনে থাকে না তোমরা গরিব? 2 দিন পর পর অপকর্ম ঘটানোর সময় সব মনে থাকে না? কেউ প্রতিবাদ করতে আসলে সিম্প্যাথি পাওয়ার জন্য নাকে কেঁদে এসব বলো, তাই না? ততক্ষণে কয়েকটা বাস থেমে গেছে। পরিচিত কয়েকজন এগিয়ে এলো। তাদের পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে এরাও ওই হেল্পারের আর ড্রাইভারদের দলের লোক। তারা চড়াও হলো প্রতিবাদ করা যুবকটির ওপর। এরপরও যেন ছেলেটা ছাড়ার পাত্র নয়। যুবক বয়সটাই এমন, এই বয়সে এদের রাগ থাকে বেশি। অন্যায়ের প্রতিবাদে তারাই দীপ্ত ভূমিকা পালন করে। কয়েক মিনিটের মধ্যে ঝামেলাটা বেশ বড় হয়ে গেল। ভিড় ঠেলে হাতে হকি স্টিক নিয়ে যুবকটিকে সঙ্গ দিল আরও কয়েকজন যুবক। সম্ভবত এরা যুবকটিকে চেনে। সবাই সমবয়সী, হয়তো বন্ধু হবে। হেল্পারের অবস্থা আধমরা। রাস্তার পাবলিক পুরো ঘটনা জানার পর তারাও যুবকদের পক্ষ নিল। বোঝা গেল এই হেল্পারদের দ্বারা তারাও অতিষ্ঠ। শুধু ব্যক্তিগত গাড়ি নেই বলে বাধ্য হয়ে এসব বাসে চড়তে হয় তাদের। অনুভব বুঝতে পারল তাকে হেনস্থা করার কারণেই যুবকটি মূলত ওই হেল্পারকে এভাবে পিটিয়েছে। ভয় কেটে চোখে মুখে ফুটে উঠল হাসির রেখা। সামনে এগোনোর জন্য ঘুরে পা বাড়াতেই অনুভব করলো কেউ ছুটে এসে তার পাশে দাঁড়িয়েছে। অনুভব তাকালো আগন্তুকের পানে, এবার চমকালো। এতক্ষণ যেই যুবক তার জন্য মারপিট করলো সেই এসে পাশে দাঁড়িয়েছে। ছেলেটা হাঁপাচ্ছে,
ফর্সা মুখশ্রীতে জমছে ঘাম, এখনও চেহারায় তার রাগ বিদ্যমান। দ্রুত ব্যাগ থেকে পানির বোতল বের করে তার সম্মুখে ধরল অনুভা। যুবকটি বিলম্ব না করে তা নিজের হাতে নিয়ে নিল। পাশেই একটা ফাঁকা স্থানে বসে একদমে শেষ করলো বোতলের অর্ধেক পানি। তারপর বোতলটি ফেরত দিয়ে বলল, হাঁটতে থাকো। সরু দৃষ্টিতে তাকায় অনুভা। ধন্যবাদ দিবে ভেবেও আর না দিয়ে হাঁটা ধরে সামনে। ছেলেটাও তার সঙ্গী হয়। হাঁটতে হাঁটতে শুধায়, নাম কি? উত্তর দেয় না অনুভা। অপরিচিত একজন ছেলেকে নাম বলাও অনুচিত থাকে। তার ভাবভঙ্গি টের পেতেই যুবকটি ফের বলে, আমি শেখ মাহাদের শ্রাবণ। ডাকনাম অবশ্য শ্রাবণ, তবে তুমি চাইলে যে কোনো একটা নামেই ডাকতে পারো। এবার পরিপূর্ণ দৃষ্টিতে যুবকটির পানে তাকায় অনুভা। চেহারা সুরত মাসাল্লাহ, পোশাক আশাকেও বোঝা যাচ্ছে ভালো পরিবারের ছেলে। কিছুক্ষণ আগে যেভাবে প্রতিবাদ করলো এতেও বোঝাই যায় খারাপ কোনো মতলব যে তার নেই। শ্রাবণ পুনরায় প্রশ্ন করল, থাকো কোথায়? এবার উত্তর না দিলেই যেন নয়। মিনমিনে স্বরে উত্তর দিল, মিরপুর। তাহলে এখানে কি? কোচিংয়ে যাচ্ছি। কোচিং? অ্যাডমিশন কোচিং? হ্যাঁ। কোন কোচিং সেন্টার? ইউসিসি। বেশ ভালো, আমি ওদিকেই যাচ্ছি। চলো তাহলে একসঙ্গে যাওয়া যাক। হাঁটতে হাঁটতেই ছেলেটির পানে সন্দিহান দৃষ্টিতে তাকায় অনুভা। সুধায়, আপনিও কি ওখানেই কোচিং করেন? ভ্রুদয় কুঞ্চিত হয় শ্রাবণের। কেমন এক দৃষ্টিতে তাকায় অপরিচিত মেয়েটির পানে। মৌনতা সম্মতির লক্ষণ। অনুভূতি শূন্য চোখ জোড়া চিকচিক করে ওঠে অনুভার। চঞ্চল কণ্ঠে ফের সুধায়, তার মানে তুমি আমার ব্যাচের? এবার এইচএসসি দিয়েছো তাই না? পথিমধ্যে থমকে দাঁড়ায় শ্রাবণ। আপনি থেকে এক লাফে তুমিতে নেমে গিয়েছে মেয়েটা। আচ্ছা, মেয়েটার আক্কেল জ্ঞান বলে কি কিছুই নেই? তাকে দেখে কি সদ্য এইচএসসি পাশ করা যুবক মনে হয়? এবারও তার নীরবতায় উত্তরটা হ্যাঁ ধরে নিল অনুভা। তারা দিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো, ক্লাস শুরু হয়ে গেলে তো বকা খাইতে হবে। সত্যিটা বলতে চেয়েও আর বলল না শ্রাবণ। হুট করেই মাথায় চেপে ধরল দুষ্টবুদ্ধি। মেয়েটার কথাতেই সায় দিয়ে তার পাশাপাশি হাঁটতে লাগলো। অনুভা প্রশ্ন করল, তুমি কোন বিভাগের? বিজ্ঞান। তুমি? মানবিক। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। কোচিং বিল্ডিংয়ের সামনে আসতেই বিদায় নিয়ে ভেতরে ঢুকে গেল অনুভা। তৎক্ষণাৎ তাকে পিছু ডাকল শ্রাবণ। শোনো মেয়ে। থামলো অনুভা। ছেলেটার চোখে চোখ রেখে বলল, অনুভা। ললাটে ভাঁজ পড়ে শ্রাবণের। অনুভা পুনরায় বলে, আমার নাম অনুভা হাসান। যা বলার জন্য ডাকলো তাই বলার জন্যই এবার উদ্যত হলো শ্রাবণ। কণ্ঠে গাম্ভীর্য এঁটে বলল, যানবাহনে চলাকালীন আর কখনো এমন ঝামেলা বাঁধাবে না। এসব ড্রাইভার হেল্পাররা ভালো নয়, এদের অনেক বড় গ্যাং আছে। দেখলে না তখন কতগুলো এসে জড়ো হলো। একা একটা মেয়ে, তার উপর মেয়ে দেখলেই পুরুষের সুযোগ খোঁজে, বুঝই তো নাকি? তো কি করব? লোকটা তো পক্ষপাতিত্ব করলো। ওই ছেলের কাছ থেকে হাফ ভাড়া নিল আর আমার কাছ থেকে নিল ফুল। ওই ছেলে ভার্সিটির ছাত্র, ওর সঙ্গে এমনটা করলে পুরো ভার্সিটির পোলাপান এসে গাড়ি আটকে দেবে, তাই সঠিক ভাড়ায় নিয়েছে। শেষে কি বাজে কথা বললো তোমায়? কোনো ছেলেকে কি এসব বলতে পারতো? যখন নাম ছিল তখনও তো বাজেভাবে ছুতে চেয়েছিল। আতকে উঠল অনুভা। লোকটির হাসি দেখে তার এমন কিছুই মনে হয়েছিল, কিন্তু নিরাপদে নামতে পেরে সেসব আর পাত্তা দেয়নি। এবার তার কাছে সবটা পরিষ্কার হলো। শ্রাবণই তাহলে এই পরিস্থিতি থেকে তাকে রক্ষা করেছে। সব মিলিয়েই ওভাবে মেরেছে। চোখে মুখে মুহূর্তেই প্রকাশ পেল কৃতজ্ঞতা। ছোট্ট করে বলল, ধন্যবাদ তোমাকে। এবার যাও, দেরি হয়ে যাচ্ছে। আবারও ধন্যবাদ জানিয়ে সেদিনের মতো চলে গেল অনুভা। ভেবেছিল এটাই হয়তো তাদের প্রথম এবং শেষ দেখা, কিন্তু তার ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গুনে গুনে একদিন পরে আবারও দেখা হলো দুজনার। বরং এটাই ছিল তাদের সাক্ষাতের সূচনা লগ্ন। কোচিং থেকে বাড়ি ফিরে পুরো ঘটনাটাই বড় বোনকে জানায় অনুভা। ঘটনার বিবরণ শুনে অর্থিকা রেগে গেলেও পরক্ষণে প্রতিবাদ করা ছেলেটার প্রতি মনে মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। একদিন বাদে আবারও ক্লাসের দিনক্ষণ চলে আসে। সেদিন আর কোনো ঝামেলাই পোহাতে হলো না অনুভাকে। কোচিং ক্লাস শেষ হতে হতে তখন দুপুর। জহরের আজান কিছুক্ষণ আগেই পড়েছে। তখনও পুরোপুরি শীতকাল আসেনি। সূর্যের তাপ প্রখর। মাথার উপর ছাতা ধরে রোদ থেকে বাঁচার জন্য সামনের দিকে পা চালাচ্ছে অনুভা। তখনই কেউ পেছন থেকে ডেকে উঠল, নোভা। নামটা নিজস্ব না হলেও অনুভার নিকট মনে হলো এই সম্বোধনটা তার জন্যই। চলন্ত পা দুটো থেমে গেল তার। পেছন ঘোরার আর প্রয়োজন হলো না। ছেলেটি তার সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো।
ছেলেটিকে দেখে চিনতে তেমন একটা অসুবিধা হলো না অনুভার। হে তো শ্রাবণ। কোনো সামাজিকতা না দেখিয়ে তার হাত থেকে ছাতাটা কেড়ে নিল শ্রাবণ। আশেপাশে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি রোদ, ভাগ্যিস ছাতাটা নিয়ে এলে তুমি, নইলে আমার স্কিনটা আজ কালো করে ছেড়ে দিতে এই সূর্য মামা। চট করে রাগ হলো অনুভার। রাগলে স্বভাবসুলভ তার চোয়াল শক্ত হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। রাগত স্বরে বলল, তুমি আমার ছাতা নিলে কেন? তাও বলছি। বললাম না, রোদে দাঁড়িয়ে থাকলে আমার সুন্দর স্ক্রিনটা কালো হয়ে যাবে। তো আমার যে রোদ লাগছে, আমি বুঝি কালো হব না? কয়েক সেকেন্ড ভাবল শ্রাবণ, তারপর বলল, তা অবশ্য ঠিক, তবে চলো দুজনে ভাগাভাগি করে নেই। প্রয়োজন নেই। রাগ দেখিয়ে সামনের দিকে হাঁটা ধরল অনুভা।